আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন ভালো আছো? আলহামদুলিল্লাহ, আশা করি আই হোপ ইউ আর ওয়েল। নাও আজকে আমরা একটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা প্রথমে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি পড়েছি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের একদম বিপরীত। আসলে আমরা সেই সম্পর্কে জেনে নিই। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল এর বিপরীত। কাজকে সম্পূর্ণরূপে তাপে আবার তাপকে কাজে রূপান্তর করা যায়। এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে চারটি ভাগে বিজ্ঞানীরা চারটি বিবৃতি প্রদান করেছে। এই চারটি বিবৃতির ভিতর চারটা বিবৃতি হচ্ছে ক্লোসিয়াসের বিবৃতি, কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, আর একটি হচ্ছে কেলভিনের বিবৃতি। এই চারটে বিবৃতির ভিতর এই চারটা যে বিবৃতি, সেই বিবৃতির উপর ডিপেন্ড করেই আমাদের এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করা হয়েছে। এবার সব ক্লোসিয়াসের বিবৃতি বিবৃতি হচ্ছে, বাইরের কোনো উৎস থেকে একটি সক্রিয় কোনো সিস্টেম বা যন্ত্রকে পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে কোনো তাপ স্থানান্তর সম্ভব নয়। অর্থাৎ আমরা জানি, ভিউয়ার্স দেখো, আমরা জানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা বস্তু এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চ তাপমাত্রা, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে নিম্ন তাপমাত্রা। সাধারণত তাপ হচ্ছে বেশি তাপমাত্রার দিক থেকে কম তাপমাত্রার দিকে ধাবিত হয়, কিন্তু দেখো এটা নিম্ন তাপমাত্রা থেকে এখন তাপ শক্তি কিছু উচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এর দিকে কি ধাবিত হবে? এটা কোনো মাধ্যম ছাড়া কি এই তাপ শক্তিটা কি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রির উপর ধাবিত হবে? না। সেজন্য ক্লোসিয়াসের বিবৃতি বিজ্ঞানী ক্লোসিয়াস বলেছেন যে বাইরের কোনো মাধ্যম ছাড়া তাপ শক্তি কখনোই 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যাবে না। অর্থাৎ বাইরের কোনো মাধ্যম ছাড়া তাপশক্তি নিম্ন তাপমাত্রা থেকে কোনো সময় উচ্চ তাপমাত্রার দিকে যাবে না। এই বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতিটাই এভাবে প্রদান করেছেন। এবার আসো কার্নোর বিবৃতি। কার্নোর বিবৃতিটি কি? কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি, ধরো ডিকিউ, এই ডিকিউকে যদি আমরা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো কোনো যন্ত্র তৈরি করা যায়নি। অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করব, এই যান্ত্রিক শক্তিতে রূপান্তরের কোনো যন্ত্র এই পর্যন্ত আবিষ্কার হয়নি। এবার সব প্লাঙ্কের বিবৃতি। প্লাঙ্কের বিবৃতিটা বলা হয়েছে যে কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণভাবে কাজে রূপান্তর হবে, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ কোনো একটি তাপ উৎস, সেখানে অনেক তাপ শক্তি রয়েছে, সেই তাপ উৎস থেকে আমার একটি অনবরত তাপ শোষণ করবে, মানে কোনো একটি যন্ত্র সেই যন্ত্রকে অনবরত তাপ শোষণ করবে। সেই তাপ শোষণ করে সেই শোষিত তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে হবে, সেই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করার মতো কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়নি। এবার কেলভিনি বিবৃতিটা কি? কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির সবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এদের ক্লোসিয়াসের যে বিবৃতিটা ছিল, সেই বিবৃতিটা আর হচ্ছে কেলভিনের বিবৃতিটা ঠিক একই রকম। এখানে দেখো অধিকতর শীতলতম, অর্থাৎ এটি -10 অথচ অধিক শীতল, আর -P হচ্ছে কম শীতল। এখন দেখো এই -10 অর্থাৎ অধিক শীতল থেকে তাপ কিন্তু -5 কম শীতল দিকে ধাবিত হবে, কিন্তু এখানে -5 কম শীতলের দিক থেকে -10 অর্থাৎ অধিক শীতলের দিকে কোনো সময় তাপ ধাবিত হবে না। এই রকম শক্তি পরিমাণ সরবরাহ করার মতো কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, সম্ভব না, অর্থাৎ এতে পাওয়াও সম্ভব না। চলো আমরা এখন কার্নোর যে ইঞ্জিন আছে না, সেই কার্নোর ইঞ্জিন সম্পর্কে আলোচনা করার জন্য কার্নোর চক্র, এই চক্র বিষয়ে আগে আলোচনা করার প্রথমে আমরা দুটি বিষয় জ্ঞান অর্জন করি। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী হচ্ছে কোনো সিস্টেমের যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়, তখন এই দুই ধরনের পরিবর্তন, অর্থাৎ দুই ধরনের অবস্থানের মাধ্যমে পরিবর্তনের মাধ্যমে সিস্টেমে এক স্থান থেকে অন্য স্থানে ধাবিত হয়। এবার প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় সম্মুখমুখী হয়ে, মানে বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখগামী এবং বিপরীতগামী প্রত্যাবর্তন প্রতিস্তরে তাপ এবং কাজ সমান ও বিপরীত হয়ে সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ একটি
কি বলছে, যে প্রক্রিয়ায় অর্থাৎ একটি শক্তিকে যখন আদিবিন্দু থেকে শেষ বিন্দুতে যাবে, অর্থাৎ আদিবিন্দু থেকে যাত্রা শুরু করে শেষ বিন্দুতে যাবে, সেই শক্তি পুনরায় আবার আদিবিন্দুতে ফেরত আসবে, অর্থাৎ সম্মুখগামী হবে এবং বিপরীতমুখগামী হবে, এবং তাদের কাজের পরিমাণ তার প্রতিটি স্তরে তাপ এবং কাজের পরিমাণ সমান এবং বিপরীতমুখী হবে। ধরো প্রত্যাবর্তিত প্রক্রিয়ার একটি যুদ্ধস্ত একটা উদাহরণ শোনো। উদাহরণটা হচ্ছে, বরফ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ তাপ শোষণ করে। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ তাপ শোষণ করে পানিতে পরিণত হয়। এবার দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করা হলো, যা একটি নির্দিষ্ট পরিমাণ তাপ শোষণ করে কিন্তু পানিতে পরিণত হয়েছে। আবার ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োজন পরিমাণ তাপ অপসারণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয়েছে। এখানে তাপ শোষণ এবং তাপ অপসারণের মাধ্যমে পানি এবং বরফে পরিণত হয়েছে, যার একটি হচ্ছে সম্মুখে এবং বিপরীতমুখী ক্রিয়া কার্য করছে। তাই এই প্রক্রিয়াটি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা যায়। এবার হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ কোনো তাপ শুধুমাত্র সে আদিবিন্দু থেকে শেষ বিন্দুতে যাবে, কোনো সময় শেষ বিন্দু থেকে পুনরায় তাপ শক্তি শোষণ করে পুনরায় অপসারণ বা শোষণ করে পুনরায় আদিবিন্দুতে ফেরত আসবে না। একটি উদাহরণ হলো, দুটি বস্তু সংঘর্ষের ফলে যে তাপ উৎপন্ন হয় তা একটি অপ্রত্যাবর্তিত প্রক্রিয়া। এবার দেখো, দুটি বস্তু সংঘর্ষ হবে, সেই সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হবে। তাপ কি কখনো আবার সংঘর্ষে ঘর্ষণে পরিণত হতে পারে? তাপ কি কখন পুনরায় কি ঘর্ষণে পরিণত হয়? না, এই ঘর্ষণে পরিণত হয় না। সেজন্য বলা হয়েছে যে যে দুটি মানে যে প্রক্রিয়ায় বিপরীতমুখীগণ প্রত্যাবর্তন করতে পারে না সেই প্রক্রিয়াকেই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে কনসেন্ট করতে হবে। এবার দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করা হলো। এদিকে তাপ হচ্ছে শোষণ হয়েছে, তাপ শোষণ হয়েছে। এবার কিন্তু দেখো, এবার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে পুনরায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতে হবে। তাই এখানে কি, অর্থাৎ যে পানিকে অর্থাৎ কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পানি নিয়েছি সেই পানি হচ্ছে Q1। এই Q1 কে তাপমাত্রা শোষণ করে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়েছে। আবার পরবর্তীতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হচ্ছে তাপ অপসারণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হয়েছে। তাই এখানে বলা হয়েছে উইনো, অর্থাৎ হচ্ছে কিউ ওয়ান সমান সমান Q2। কিন্তু ভিউয়ার্স, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কোনো বস্তু বা কোনো তরল পদার্থ যখন কোনো তাপ শক্তি শোষণ করে কিন্তু যখন তার তাপমাত্রা সমান থাকে, তাপ এবং তাপমাত্রা সর্বদাই সমান থাকে। তাই এখানে বলা যায় কিউ সমানুপাতিক টি, অর্থাৎ Q1 = T1 বাই Q2/T2, অর্থাৎ Q1/Q2 T1/T2। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সূত্র, যা আমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় কাজে লাগবে। তোমরা এটি একটু জেনে রেখো, তোমাদের আশা করি কাজে লাগতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা। কার্নো যে বায়ু তাপমাত্রা এবং চাপকে কাজে লাগিয়ে একটি ইঞ্জিন তৈরি করছে, সেই ইঞ্জিনের কর্মদক্ষতা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সেই কর্মদক্ষতা সম্পর্কে আলোচনা করার জন্য আমরা বেশ কিছু টপিক জানতে হবে। তার একটি প্রথমটি হচ্ছে, দেখো এখানে একটি উৎস আছে, সেই উৎসটি হচ্ছে তাপ উৎস, যার তাপমাত্রা হচ্ছে T1 তাপ উৎস। এই তাপ উৎস থেকে এই যে একটি ইঞ্জিন, এই ইঞ্জিনে হচ্ছে তাপ উৎস থেকে, তাপ উৎস সর্বদাই হচ্ছে তাপমাত্রা বা তাপ শক্তি সেখানে সর্বদাই সমান বেশি থাকে। সেই তাপ উৎস থেকে Q1 তাপমাত্রা অর্থাৎ Q1, এই Q1 তাপ সে শোষণ করছে, এই ইঞ্জিন সেই তাপ হচ্ছে গ্রহণ করছে, আর এই তাপ উৎস থেকে তাপমাত্রা বর্জন করছে। এই ইঞ্জিন তাপ শক্তি যখন শোষণ করে আর এই শোষণ করার পর তার কৃতকাজ সম্পূর্ণ হয়, কৃতকাজ সম্পূর্ণ করার পর সেই ইঞ্জিনটি কিছুটা পরিমাণ হচ্ছে তাপ শক্তি বর্জন করে আর তাপ গ্রাহক মানে তাপ সর্বদা, এই গ্রাহক শব্দের অর্থ কি, তাপ গ্রাহক মানে হচ্ছে সে সর্বদাই গ্রহণ করার মতো উৎসুক। এই ইঞ্জিন যেটুকু পরিমাণ তাপ শক্তি বর্জন করবে, তাপ গ্রাহক সেই পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে। সেই তাপ শক্তি গ্রহণ করার পরিমাণ হচ্ছে কিউ কিউটি। এই কিউটি অর্থাৎ তাই এই ইঞ্জিনটি যে পরিমাণ কাজ সম্পূর্ণ করবে সেই কাজ সম্পূর্ণ হচ্ছে Q1 সর্বদা বড়। এই Q1 থেকে Q2 অর্থাৎ তাপ বর্জনের পরিমাণ বিয়োগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে কৃতকাজ।
হ্যালো ভিউয়ার্স, আমরা ক্লাস 10 জেনে এসেছি কোনো কিছুর কর্মদক্ষতা সম্পর্কে আলোচনা করার জন্য কর্মদক্ষতা মানে হচ্ছে সমান এটা সমান হচ্ছে মোট কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি সমান 100%। অর্থাৎ মোট কার্যকর শক্তিটা কি? এই মোট কার্যকর শক্তি হচ্ছে যে কৃত কাজটা সম্পূর্ণ হয়েছে সেই কৃত কাজটাকে বলা হচ্ছে মোট কার্যকর শক্তি অর্থাৎ ডাব্লিউ। আর এবার হচ্ছে যে মোট প্রদত্ত শক্তি অর্থাৎ এই কৃত কাজটি এই তাপ উৎস থেকে যেটুকু পরিমাণ তাপ শোষণ করেছে সেই তাপ শক্তিকে বলা হয় মোট প্রদত্ত শক্তি অর্থাৎ Q1 সমান 100%। যেকো ভিউয়ার্স, এখানে আমরা W2 সমান পেয়েছি হচ্ছে Q1 মাইনাস Q2, তাই এখানে W সমান হচ্ছে Q1 মাইনাস Q2। এবার Q1 অর্থাৎ এই Q1 হচ্ছে এটি নিচে লসাগু, তাই 1 মাইনাস Q2 বাই Q1 সমান 100%। এটি একটি মানে এটি একটি সূত্র যেটি হচ্ছে কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করার জন্য প্রয়োজন। কিন্তু ভিউয়ার্স দেখো, এ জায়গায় আমরা হচ্ছে Q1 সমানুপাতিক টি অর্থাৎ ইটা সমান অর্থাৎ কার্নোর যে এই প্রদত্ত শক্তি আছে সেই প্রদত্ত এই ইঞ্জিনের কর্মদক্ষতা আরেকটি মান আছে। যদি আমাদের কোনো তাপমাত্রা দেওয়া থাকে অর্থাৎ তাপ শক্তির পরিবর্তে যদি তাপমাত্রা দেওয়া থাকে সেখন নির্ণয়ের জন্য সেখন আমরা ব্যবহার করবো যে ইটা সমান 1 মাইনাস T2 মাইনাস T1 অর্থাৎ 100%। এখানে দেখো Q1 সমান হচ্ছে তাপ উৎস থেকে কর্তৃক বর্জিত তাপ, মানে তাপ উৎসক, এই তাপ উৎসক থেকে কর্তৃক বর্জিত তাপ। Q2 সমান হচ্ছে তাপ গ্রাহক কর্তৃক গৃহীত তাপ। আর এদিকে দেখো T2 সমান T1 অর্থাৎ T1 হচ্ছে তাপ উৎস থেকে বর্জিত তাপমাত্রা। তাপ উৎসটা কি? এই Q1 থেকে বর্জিত যে তাপমাত্রা সেই তাপমাত্রাকে বলা হয় T1। এই T1 এর মান কিন্তু সর্বদাই বেশি থাকবে, কম মান কিন্তু হবে না। দেখবা প্রশ্নের ভিতরে দেখবা কোনো সময় হচ্ছে 370 ডিগ্রি থাকে, 250। এই 370টা বড়, সেটি হবে হচ্ছে উচ্চ কর্তৃক বর্জিত তাপমাত্রা। আর T2 হবে হচ্ছে তাপ গ্রাহক কর্তৃক তাপমাত্রা অর্থাৎ T2। চলো ভিউয়ার্স, তোমাদের এতক্ষণ পর্যন্ত যা শিখলাম তার আলোকে আমরা একটা কোশ্চেন সলভ করে ফেলি। সেই কোশ্চেনটা হচ্ছে কোনো কার্নোট ইঞ্জিনের স্থিরাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকরত হলে আর তার কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা মানে যেখানে আছে কার্নোট ইঞ্জিনের স্থিরাঙ্ক দেওয়া আছে এবং স্ফুটনাঙ্ক দেওয়া আছে, তার কর্মদক্ষতা বের করতে হবে। দেওয়া আছে স্থিরাঙ্ক মানে কি? স্থিরাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলা হয়। আর স্ফুটনাঙ্ক হচ্ছে পানির ফুটনাঙ্ক তাপমাত্রা কত, সেটা হচ্ছে 100°C তাপমাত্রা। ভিউয়ার্স, তোমাকে বলেছিলাম T1 এর মাত্রা সর্বদাই বড় হবে, তাই T1 সমান হচ্ছে স্ফুটনাঙ্ক হবে। এই স্ফুটনাঙ্ক T1 সমান হচ্ছে 100°C তাপমাত্রা অর্থাৎ 100 যোগ, এখানে হবে হচ্ছে 100 যোগ 273, এই 273 অর্থাৎ 373 কেলভিন। আর T2 হচ্ছে স্থিরাঙ্ক হচ্ছে কম তাপমাত্রা, সেই স্থিরাঙ্ক হবে হচ্ছে 0°C, যার কেলভিন তাপমাত্রা হবে হচ্ছে 273 কেলভিন। ভিউয়ার্স, সর্বদা তাপমাত্রাকে আমরা কেলভিনে প্রকাশ করতে থাকি, তাই এটাকে কেলভিনে প্রকাশ করতে হবে। এবার আসলে কর্মদক্ষতা এটা সমান আমরা আগে জেনেছি, জেনে এসেছি যে এটা সমান হচ্ছে 1 মাইনাস T2 মাইনাস T1 সমান 100%। অর্থাৎ 1 মাইনাস 273 ভাগ 373, 273 ভাগ 373 গুণ 100। আচ্ছা, এখানে আমরা হচ্ছে 273 মাইনাস 373 মাইনাস 273 ভাগ 373 গুণ 100। এখানে প্রশ্নের উত্তর অ্যান্সার হচ্ছে 26.8% মুখস্থ এটি এই মান। অর্থাৎ হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখো কোনো সময় ইঞ্জিনের তাপমাত্রা স্থিরাঙ্ক অর্থাৎ 0°C না, এটি একটা ফিক্সড মান। অর্থাৎ স্থিরাঙ্ক হচ্ছে কম তাপমাত্রাকে জরুরি তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলা হয় এবং স্ফুটনাঙ্ক হচ্ছে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 0°C। এই স্থিরাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কখনো এই মান চেঞ্জ হবে না। তাই দেখো, এই কোনো কার্নোট ইঞ্জিনে যদি স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে, তার দ্বারা যে কর্মদক্ষতা সেই কর্মদক্ষতা 26.8%, এটি কখনো চেঞ্জ হবে না। তাই এটি একটি মুখস্থ মান, যা তোমরা মুখস্থ করে রাখবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সরাসরি এই একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে কোনো কার্নোট ইঞ্জিনের স্থিরাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকরতা হলে তার কর্মদক্ষতা কত। ভিউয়ার্স দেখো, এত বড় একটা অঙ্ক করতে তোমাদের অনেক সময় লাগবে, তাই তোমাদের এই মানটা মুখস্থ রাখবে। যখনই প্রশ্ন আসবে তুমি তখনই এই মানটাকে মুখস্থ করে রাখতে পারো, অর্থাৎ এমসিকিউতে আসবে সেই এমসিকিউতে তুমি টিক চিহ্ন দিতে পারবে, যার মান হচ্ছে 26.8%। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের
কর্মদক্ষতা কখনো 100% পাওয়া সম্ভব না। দেখা হচ্ছে কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% দেখা সম্ভব নয়। এখানে কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 100%, তাই আমরা জানি কর্মদক্ষতা সমান এটা সমান 1 - T2 - T1 সমান 100%। অর্থাৎ 100% সমান সমান T - T2 - T1 সমান 100%। এই 100% দ্বারা ভাগ করলে সেখন হয়ে যাচ্ছে 1, অর্থাৎ 1 - T2 - T1 সমান 1। এবার 1কে এই পাশে নিয়ে আসলে 1 - 1কে 0 ধরা হয়। এবার দেখো ভিউয়ার্স, T1 সমান T2 - 0, অর্থাৎ কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করে তার মান সর্বদাই অসীম হয়। আবার আরেকটি হচ্ছে T2 সমানুপাতিক 0, T2 সমানুপাতিক 0। হ্যালো ভিউয়ার্স, দেখো কোনো তাপ, অর্থাৎ আমরা T1 সমান আগে জেনেছি যে কোনো উৎসর তাপমাত্রা, কোনো তাপ উৎসর মানে তাপ উৎসের তাপমাত্রাকে T1 বলা হয়। দেখো কোনো কিছু তাপ উৎসের তাপমাত্রাকে কোনো অসীম হয়। আমাদের দেখো পৃথিবীর সূর্য, আমাদের সকল শক্তির উৎস কি, সকল শক্তির উৎস হচ্ছে তাপ। সেই সূর্যের তাপমাত্রাও কিন্তু অসীম নয়, সেই সূর্যের তাপমাত্রা হচ্ছে 15,000 ডিগ্রি সেলসিয়াস সামথিং। দেখো সে এত বড় একটা শক্তির উৎস হয়ে তার তাপমাত্রা কখনো অসীম হয় না, অসীম নয়। তাই আমাদের কোনো উৎসের তাপমাত্রা অসীম হয় না, তাই আমাদের কোনো উৎসের তাপমাত্রা অসীম হয় না। আরেকটি T2 সমান হচ্ছে বর্জিত তাপ, অর্থাৎ তাপ গ্রাহক কর্তৃক গৃহীত তাপ। অর্থাৎ কোনো ক্ষমতা সম্পন্ন মানে কার্যক্ষমতা সম্পূর্ণ করার পর কোনো ইঞ্জিন কর্তৃক যে এই ইঞ্জিনটা কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু তাপ সে ত্যাগ করবে, সেই তাপকে কিন্তু সে বর্জন করবে, কিন্তু গ্রাহক সেই তাপ শোষণ করবে। কোনো কিছু কি দেখা গেছে যে কোনো ইঞ্জিন তাপ শক্তি গ্রহণ করে তাপ শক্তি বর্জন করে না? না, এটিকে এখন পর্যন্ত দেখা যায়নি। অর্থাৎ T1 অর্থাৎ কোনো উচ্চের তাপমাত্রা কখনোই অসীম হবে না, এবং T2 অর্থাৎ তাপ গ্রাহক কর্তৃক গৃহীত তাপ কখনোই শূন্য হবে না। তাই আমাদের এই দুটি শর্তটি মিল না থাকায় আমাদের বলতে পারে যে কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% পাওয়া সম্ভব। হ্যালো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখছিলাম কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা। এবারে আমরা দেখব হচ্ছে কার্নোট চক্র, অর্থাৎ যে চক্রের মাধ্যমে কাজ করে কার্নো হচ্ছে একটি ইঞ্জিন তৈরি করছিলেন, যে বলেছিলেন যে এই চক্রের মাধ্যমেই তিনি একটা ইঞ্জিন তৈরি করেন, কার্নোট চক্র তৈরি হয়। কার্নোট চক্রটি হচ্ছে 4টি ধাপে সম্পন্ন হয়। সেই প্রথম ধাপটি হচ্ছে সমষ্ণ প্রসারণ, অর্থাৎ ফার্স্ট ল, রুদ্রতাপীয় প্রসারণ সেকেন্ড ল, সমষ্ণ সংকোচন থার্ড ল, এবং রুদ্রতাপীয় সংকোচন চতুর্থ ল। হ্যালো ভিউয়ার্স, এই 4টি ধাপ থেকে প্রশ্ন আসতে পারে যে কার্নোট চক্রের তৃতীয় ধাপটা কি। সেই তৃতীয় ধাপটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সেই সমষ্ণ সংকোচন আবার যদি প্রশ্ন করে যে এমসিকিউতে আসে যে কার্নোট চক্রের থার্ড ধাপ, অর্থাৎ চতুর্থ মানে ফোর্থ যে ধাপ, সেই ফোর্থ ধাপটা কি, সেটি হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন। এবার যদি প্রশ্ন আসে যে কার্নোট চক্রের দ্বিতীয় ধাপটা কি, সেই দ্বিতীয় ধাপটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ। এই 4টি থেকে যেভাবে হোক এমসিকিউ বোর্ড কোশ্চেনে এমসিকিউ আসতে পারে। ভিউয়ার্স, তোমরা এটা ভালো করে মনে রাখবে। আমরা এখন কার্নোট চক্রের আদর্শ যেই চিত্রটা আছে সেই চক্র সম্পর্কে আমরা একটা আলোচনা করব। এটা একটা কৃতকাজ সম্পূর্ণ একটি ইঞ্জিন, যেখানে হচ্ছে কার্যবাহী বস্তু, যা ধরো এটা একটি ইঞ্জিন বলা হয়। এর ভিতরে আদর্শ গ্যাস আছে, সেই আদর্শ গ্যাস, এবং এর উপরে একটা দেখো পিস্টন আছে। সেই পিস্টনটা একটি পিস্টন, এই পিস্টনটি হচ্ছে খোলা মানে উপর নিচে নামানো সম্ভব হয়। এবার এটা একটি কার্যবাহী বস্তু, অর্থাৎ ইঞ্জিনে ধরো সেই ইঞ্জিন। এবার একটা হচ্ছে তাপ উৎস, এটি হচ্ছে একটা তাপ উৎস, অর্থাৎ T1 তাপ উৎস। এই ইঞ্জিনের সকল শক্তির উৎস এই তাপ উৎস। তাপ অন্তর মানে এর ভেতর থেকে কোনো তাপ বেরো হবে না, এর ভেতর তাপ শক্তি কোনো ঢুকবেও না। এবার একটা হচ্ছে তাপ গ্রাহক কি মানে কি, এই ইঞ্জিন থেকে তাপ শক্তি সে গ্রহণ করবে। এবার ভ্যাল দেখো, এই এই ইঞ্জিনকে প্রথমে আমরা তাপ উৎসের উপর স্থাপন করব। কার্নো প্রথমে এই ইঞ্জিনটাকে তাপ উৎসের উপর স্থাপন করেছে। স্থাপন করলে কি হবে দেখো, স্থাপন করলে দেখা যাবে যে এই পিস্টনটি এই তাপ উৎসের উপর বসালে এই পিস্টনটি উঠে যাবে, অর্থাৎ পিস্টনটি সর্বদাই উপরে উঠতে থাকে। ফলে এই ইঞ্জিনের ভিতর আয়তন, অর্থাৎ গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। চাপ বৃদ্ধি পাওয়ার ফলে তার মধ্যে আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে তাপমাত্রা কম হবে, কিন্তু এই তাপমাত্রাটা এই ইঞ্জিনটি হচ্ছে এই তাপ উৎস থেকে প্রয়োজনীয় পরিমাণ তাপ শক্তি সে গ্রহণ করবে। গ্রহণ করার ফলে এই গ্যাসের ভিতর যে একটি
তাপ আছে সেই তাপের সমতাকে কখনো কমতে দেবে না, অর্থাৎ এই তাপমাত্রাকে সবসময় সে ফিক্সড রাখবে। তাপমাত্রাকে ফিক্সড রাখলে কী হবে, আমরা জেনেছি যে অর্থাৎ ডিকিউ সমান ডিউ প্লাস ডি ডাব্লু। আমরা ইউ সমান কি, ডিউ সমান কি জেনেছি, এফ বাই টু আর ডিটি। এখানে ডিটিটি হচ্ছে ফিক্সড, অর্থাৎ এই ইঞ্জিন এবং এই তাপমাত্রার, এই তাপ উৎসের মধ্যে যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রা ফিক্সড, অর্থাৎ তাপমাত্রাটা ধ্রুবক থাকলে, অর্থাৎ এই ডিটিটা ধ্রুবক থাকলে এই ডিউ সমান শূন্য হয়। ডিউ সমান শূন্য হলে ডিকিউ সমান ডি ডাব্লু, অর্থাৎ অর্থাৎ মোট তাপ শক্তি সমান কৃতকাজ, অর্থাৎ কৃতকাজের সমান, অর্থাৎ যে এই ইঞ্জিনটি যে কৃতকাজ সম্পূর্ণ করবে সেই কৃতকাজের সমান যেই তাপ শক্তি, সেই তাপ শক্তিটি সম্পূর্ণ হবে। তাই এর একটি লেগটা কী হবে, এখানে দেখো এই ইঞ্জিনটি যদি তাপ শক্তি তাপ উৎসের উপর অবস্থান করা হয় তখন এই ইঞ্জিনটি ভি1 থেকে ভি2 এর উপর তাপ বৃদ্ধি পাবে। এর আয়তনটা অর্থাৎ ভি2 পরিমাণ বৃদ্ধি পাবে। ভি2 পরিমাণ বৃদ্ধি পেলে আমরা দেখেছি যে কার্নোট চক্রের প্রথম লটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণটা মানে কি, এটি হচ্ছে বয়েলের সূত্র, পি1 সমান ভি1, পি1 ভি1 সমান পি2 অর্থাৎ ভি2, অর্থাৎ পি1 এবং ভি1 এবং পি2 এবং ভি2, এটি হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণের একটি চিত্র যেখানে টি1 তাপমাত্রাকে ধ্রুবক রাখা হয়েছে। তাই এখানে ডাব্লু1 অর্থাৎ ডাব্লু1 সমষ্ণ প্রসারণের কৃতকাজ হচ্ছে এন আর টি1টা কি, টি1টা হচ্ছে এখানে তাপমাত্রা হচ্ছে টি1 রয়েছে, সেই টি1 দেওয়া হয়েছে, অর্থাৎ এন আর টি1 লন ভি2 মাইনাস ভি1। আমরা আরেকভাবেও লিখতে পারি, সেই এটা কি, এন আর টি1 লন P1/P2। P1 হচ্ছে চাপ, প্রাথমিক চাপ, P2 হচ্ছে দ্বিতীয় চাপ। এটি ফার্স্ট লর অর্থাৎ সমষ্ণ প্রসারণের কৃতকাজ। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা এই ইঞ্জিনটাকে পরবর্তীতে আবার হচ্ছে এই দ্বিতীয় স্টেপ অর্থাৎ তাপ অন্তরকের উপর স্থাপন করছে। এই তাপ অন্তরক মানে কি, এখান থেকে তাপ শক্তি বের হবে না, তাপ শক্তি এবং এর ভিতর প্রবেশও করবে না। এটা একটি কী প্রক্রিয়া, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ফেজ সিস্টেমে তাপ শক্তি গ্রহণও করবে না, তাপ শক্তি বর্জনও করবে না, অর্থাৎ বাইরে থেকে তাপ শক্তি আসবেও না, ভিতর থেকে তাপ শক্তি বাইরে বেরোতে হবে না। সেই সিস্টেমকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাই এটি একটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো এই ইঞ্জিনকে এই তাপ অন্তরকের উপর স্থাপন করলে এখান থেকে যে তাপ শক্তি বর্জন করবে সেই তাপ শক্তি সে কখনো এই তাপ অন্তরক গ্রহণ করবে। তাই এর যে তাপমাত্রা টি1, যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থাকবে এবং এই তাপমাত্রা শুধুমাত্র এই ইঞ্জিন এবং এই তাপ অন্তরের মধ্যে তাপমাত্রার যে পার্থক্যটা হবে সেই তাপমাত্রাটা পার্থক্য হবে। এবার দেখো এর যে এই কার্নোট যে চক্র বলা হয়েছে যে এই ইঞ্জিনটা যখনই তাপ অন্তরের মধ্যে উপস্থাপন করা হবে তখন এর P2 এবং P3 অর্থাৎ আয়তন কম হবে, আয়তন আরও বৃদ্ধি পাবে। এর যে আয়তন সেই আয়তনটা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রাটি সেখানে কম হবে, তাপমাত্রাটি কমে অর্থাৎ T2 পরিমাণ তাপমাত্রা। এবার জানি রুদ্ধতাপীয় প্রসারণের ফলে আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণের ফলে তাপমাত্রা সেই তাপমাত্রা অর্থাৎ কম হয়। আর এবার দেখো এই সেকেন্ড লয়ের হচ্ছে কৃতকাজ হিসাবে হচ্ছে আর ল্যামডা, এটি গামা -1 টি1 মাইনাস টি1 টি2 হচ্ছে সেকেন্ড ল। এখানে রুদ্ধতাপীয় প্রসারণের যে কৃতকাজ হবে সেই কৃতকাজটা হচ্ছে এটা, অর্থাৎ টি আর ভাগ গামা -1 টি1/টি2 অর্থাৎ সেকেন্ড ল। হ্যালো ভিউয়ার্স, এবার দেখো এই ইঞ্জিনটাকে পরবর্তীতে আবার হচ্ছে তাপগ্রাহক অর্থাৎ তাপগ্রাহকের উপর স্থাপন করেছেন। তাপগ্রাহকের উপর স্থাপন করলে কী হবে, এই ইঞ্জিনটাকে তাপগ্রাহকের উপর স্থাপন করার ফলে এই পিস্টনটি নিচে নামতে থাকবে, এই পিস্টনটি অর্থাৎ নিচের দিকে নামতে থাকবে, ফলে এর মধ্যে যে আয়তন সেই আয়তনটা হচ্ছে কমতে থাকবে। আয়তনটা কমতে থাকলে কী হবে, এর যে তাপমাত্রা সেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই আয়তনটা কমার ফলে তার তাপমাত্রা, ইঞ্জিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এর যে তাপমাত্রা সেই পরিমাণ মতো তাপমাত্রাটি এই তাপগ্রাহক গ্রহণ করবে। তাপ গ্রহণ করার ফলে কি হবে, এই তাপমাত্রা কমতে থাকার ফলে এই যে তাপমাত্রা, এর যে আয়তন, এই এর যে আয়তন, এই আয়তনটি এর উপর স্থাপন করার ফলে এই আয়তনটা কমতে থাকবে। তখন কি হবে, হচ্ছে এর পি1 থেকে অর্থাৎ ভি3 থেকে আয়তনটি কমতে ভি4 যে অবস্থান করবে। তার ফলে এখানে কি হবে, এই প্রক্রিয়াটি হবে হচ্ছে সমষ্ণ সংকোচন, অর্থাৎ সংকোচন। তাপমাত্রা বেশি থেকে তাপমাত্রা কমা মানে আয়তন বেশি থেকে আয়তন কমা মানে কি, কমানো হচ্ছে সেই জিনিসটা, সেই সিস্টেমটাকে সংকোচন করে ফেলা। এই প্রক্রিয়াটি অর্থাৎ এই ইঞ্জিনটি যখনই তাপগ্রাহকের উপর স্থাপন করা হবে তখনই সেটি হচ্ছে একটি তাপমাত্রা আয়তন সংকোচন হবে, সেটি হচ্ছে একটি সমষ্ণ সংকোচন। সেই সমষ্ণ সংকোচনের কার্যকর শক্তি কি, মানে কার্যকর কৃত কাজ হচ্ছে W3 সমান এন আর টি2, অর্থাৎ টি2 মানে কি
এই তাপগ্রাহকের একটি তাপমাত্রা আছে, এই তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে T2, সেই T2 অর্থাৎ T2 লন V4, V4 মানে কি, V4 হচ্ছে এই কম তাপমাত্রা ভাগ কম তাপমাত্রা অর্থাৎ বেশি তাপ, অর্থাৎ V2 V3 থেকে আয়তন কমতে থেকে V4 এ অবস্থান করছে, অর্থাৎ লন এন লন V4 বাই V3, এটা হচ্ছে থার্ড ল, অর্থাৎ সংকোচন সমস্ত সংকোচনের প্রক্রিয়াকৃত কাজ। হ্যালো ভিউয়ার্স, আরেকটা শেষ প্রশ্নটা হচ্ছে, এই ইঞ্জিনটাকে আমরা আবার তাপ অন্তরক অর্থাৎ চতুর্থ ধাপে এই ইঞ্জিনটাকে আবার আমরা তাপ অন্তরকের উপর স্থাপন করব। তাপ অন্তরকের মধ্যে স্থাপন করলে কি হবে, এই পিস্টনটি আরও নিচে নামতে থাকবে, আরও নিচে নামার ফলে এর ভেতর যে আয়তন, সেই আয়তনটা অর্থাৎ তাপগ্রাহক কর্তৃক যে আয়তন ছিল সেই আয়তন থেকে আরও আয়তন কমতে থাকবে। এই তাপ কমা আয়তন অর্থাৎ এর যে আয়তন, সেই আয়তন কমার ফলে এর মধ্যে তাপ শক্তি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে তাপ অন্তরক আর কোনো তাপ শক্তি গ্রহণ করবে না। তাই এখান থেকে অর্থাৎ P4 হচ্ছে এই বস্তুটির যে আয়তন, সেই আয়তন এই ইঞ্জিনের আয়তন হচ্ছে P4 এর মধ্যে স্থাপন করার ফলে এই পিস্টনটি আরও নিচে নেমে আসলে তাপমাত্রা আয়তন আরও কমবে, কমার ফলে P1 অর্থাৎ P1 এ আবার ফিরে আসবে। কিন্তু এখানে হচ্ছে এই পিস্টনের একটি তাপমাত্রা ছিল, এই ইঞ্জিনের একটি তাপমাত্রা ছিল, তাপমাত্রা হচ্ছে T1 আর এই তাপ অন্তরকের একটি তাপমাত্রা হচ্ছে T2। যেহেতু এই রুদ্ধতাপী সংকোচনের ফলে এই তাপমাত্রা অর্থাৎ এর যে ইঞ্জিনের যে তাপমাত্রা অর্থাৎ T2, এই T2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই এর কৃতকাজ হবে হচ্ছে W4 হচ্ছে আর ল্যামডা -1 T2 - T1, এটা হচ্ছে ফার্স্ট ল। তা একটি, কিন্তু ভিউয়ার্স এখানে দেখো, এখানে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচ প্রসারণ এবং সমস্ত প্রসারণের যে কৃতকাজের মান হবে, সেই কৃতকাজের মান সর্বদাই কিন্তু ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট না হলে তোমরা কিন্তু কখনোই উত্তর মেলাতে পারবে না।